সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ কায়সার এবং শিশির মনিরকে ধন্যবাদ দিতে চাই এই কারণে, এই প্রথম তিনি ফ্রন্টলাইনে আসলেন, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশরাফ কায়সার, আপনি জানেন পরিস্থিতিটা এই মুহূর্তে ডিপ স্টেটে আলোচনায় হঠাৎ করে নাটক এভাবে আলোচনার মধ্যে আসছে। সজীব ভুঁইয়ার, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বক্তব্যকে কেন্দ্র করেই এই আলোচনাটা জমাট হয়েছে। এর মধ্যে আবার দুইজন শীর্ষ পর্যায়ের সাবেক জেনারেল গ্রেপ্তার হওয়ার পর এটার মধ্যে লিঙ্ক আপ করা হচ্ছে যে আসলে এরা কারা এবং কী হচ্ছিল পরিস্থিতি। তো আপনি তো এটা নিয়ে খোঁজখবর রাখেন, আপনি কীভাবে দেখছেন? আসিফ মাহমুদের বক্তব্যের পরই মানুষ মূলত বুঝতে পেরেছে যে গত 18 মাসে অভ্যুত্থানকারী যে তরুণরা তারা রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে কতটা বেশি জড়িয়েছিলেন। দেখুন, একটা তো আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের সরকারে তাদের উপস্থিতি, কিন্তু আমরা এটিও দেখেছি যে আপনি দেখেন সেনাবাহিনী সম্পর্কে তাদের অনেক মন্তব্য ছিল, ব্যুরোক্রেসিতে তাদের অন্তর্ভুক্তি ছিল। কোনো উপদেষ্টা তাদেরকে বলেছিলেন যে তারা তাদের শাসনকালকে আরেকটু দীর্ঘস্থায়ী করতে চায় কিনা। যেমন 29 সাল পর্যন্ত নির্বাচনটাকে প্রলম্বিত করা যায় কিনা, এটি আমার সাথে এনসিপির কয়েকজন নেতৃবর্গ শেয়ার করেছেন। আচ্ছা, ডিপ স্টেট বলতে যেই জিনিসটা আসিফ মাহমুদ ব্যাখ্যা করেননি, কিন্তু উনি বলেছেন যে তাদেরকে অফার দেওয়া হয়েছিল। এটি অভ্যুত্থানকারী তরুণদের অনেকের কাছ থেকে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি শুনেছি। অনেকে মানে আইডিয়ালি ব্যাপারটা যা, সেটি হচ্ছে সরকার আসে এবং যায়, রাজনৈতিক সরকার হোক অন্য কোনো সরকার হোক, কিন্তু যারা রাষ্ট্রের নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারেন তারা কখনো কখনো প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান, যেমন সেনাবাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান, ব্যুরোক্রেসি একটি শক্তিশালী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মহল যারা বাংলাদেশের বিভিন্ন নীতি নির্ধারণে ভূমিকা রাখেন, জাতিসংঘ একটি শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের যেহেতু আমাদের পিসকিপাররা বিদেশে রয়েছেন, অতএব তাদের নাম বলে কিন্তু অনেক কিছু বাংলাদেশে করা যায় এবং বলা যায় যে তারা অসন্তুষ্ট হলে আমাদের সৈন্য পাঠানো বন্ধ হয়ে যাবে, যেটি 1/11-এ বলা হয়েছিল। এদের কারো কারো সাথে কিন্তু অভ্যুত্থানকারী শক্তির যোগাযোগ হয়েছে এবং তারা, আপনি খেয়াল করে দেখবেন যে এবারের নির্বাচনে তারা ঠিক গুছিয়ে উঠতে পারেনি। তারা শেষ দিকগুলোতেও তাদের নিজস্ব ক্যান্ডিডেটদেরকে বাজারে নামাতে পারেনি, এমনকি প্রকাশ করতে পারেনি 125 জনের পরে আর কোনো নাম। তার মানে তারা অনেকটা তাড়াহুড়ো করে নির্বাচনে যুক্ত হয়েছে। সেই সময় তাদের এক্সপোজার হয়েছিল যে ডিপ স্টেটের যে অংশীদার ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান তাদের সাথে, এবং তারা তাদেরকে ধারণা দিয়েছিল যদি কোনোভাবে প্রলম্বিত করা যায় শাসনটিকে এবং তাদেরকে যদি আরেকটু সময় দেওয়া যায় রাজনীতির মাঠ গুছিয়ে নেওয়ার জন্য, অথবা তারা শেষের দিকে এমন জোটে যাওয়ার চেষ্টা করেছে যেই জোটটি ক্ষমতায় প্রায় যাচ্ছে বলে একটি ধারণা তৈরি করা হয়েছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি বাস্তবেও এমন একটি ধারণা পেয়েছিলাম যে এটি হয়তো এবার ঠিক বিএনপির বিজয়ের সম্ভাবনার চেয়ে অন্য জোটের বিজয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে। শেষের 7 দিনেই আমাদের মনে হয়েছে যে অনেক কিছু একটু বদলে গেছে, সেখানেও ডিপ স্টেটের ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। অনেক ধন্যবাদ। শিশির মনির, আপনি কি এই নেগেটিভসের সঙ্গে একমত? শুনেছি, আমিও আগে শুনেছি, ইনফরমালি শুনেছি, মানুষ তো দেখিনি, কারোর সঙ্গে তো আমার কথা হয়নি, কিন্তু যাদের কথা হয়েছে তাদের মাধ্যমে হিয়ে আসছে কথা। আর কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় যে আসলে আমাদের দেশে পলিটিক্যাল কালচার তো স্টেবল না। এখানে রাজনীতি তো শক্তিশালী নেতৃত্বের উপর প্রতিষ্ঠিত হয়নি। ক্ষমতার পালা বদলটাও খুবই আনস্টেবল, অনেকটা আনসার্টেন। কে আসবে, তারপরে কি হবে, ইলেকশন হবে কিনা, সময় মতো হবে কিনা। একটা ম্যাচিউর ডেমোক্রেসিতে তো এগুলো হাস্যকর ব্যাপার, বাট ইট অর্ডিনারিলি হ্যাপেন্স ইন বাংলাদেশ। প্রতিবারেই 5 বছর যাওয়ার আগে, 6 মাস আগে টেনশন বাড়তে থাকে, তখন তো সকলেই অ্যাক্টিভ হয়, পক্ষে বিপক্ষে সকলেই অ্যাক্টিভ হতে থাকে। তো যেদিন 5 তারিখ, সেদিন আমি কিছুটা দেখেছি, কিছুটা ফিজিক্যালিও দেখেছি আমি কিছু মানুষকে। সেনাবাহিনীর ভূমিকা তো সাংঘাতিক 5 তারিখে। আসলে এই ক্রাইসিসটাকে ম্যানেজ করার ক্ষেত্রেও অনেক সাংঘাতিক। সরকারকে কি করে একটু সেফ এক্সিট দেওয়া যায়, কি করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকে একটু সেভ করা যায়, কি করে ট্রানজিশনটাকে
একটা ম্যানেজেবল সিচুয়েশনের মধ্যে রাখা যায়, স্মুথ করা যায়। স্মুথ করা যায়, একটু ম্যানেজেবল রাখা যায়, উইদিন কন্ট্রোলে রাখা যায়। আমি দু একটা ঘটনা একেবারে কাছ থেকে দেখছি। যখন প্রশ্ন আসলো যে জাতীয় সরকার হবে কিনা, এই প্রশ্নও আসলো বিপ্লবী সরকার হবে কিনা, এই প্রশ্নও আসলো প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হবে কিনা, ওই দিনই কিন্তু 5 তারিখে ধানমন্ডিতে এক জায়গায়। তো সেখানেও আমি দেখলাম যে এখন যাদেরকে আমরা ডিপ স্টেট বলে বিভিন্নভাবে দেখি, বুঝি, ফিল করি, কিন্তু চেহারাগুলো চিনি না বা দেখি না, দৃশ্যমান না, এই জন্যই তো ডিপ। আর না হলে তো স্টেট একটা প্রকাশ আছেই, যেটা ডিপ সেটা তো দেখা যায় না, ফিল করা যায় কিন্তু দেখা যায় না। তো সেখানে দেখলাম যে না, ওখানে খুব বড় ধরনের সে থাকে, যদিও দেখা যায় না, কিন্তু জায়গা মতো ঠিকই একটা সে থাকে। মনে হয় যেন একটা ট্রেন্ড আপ, কোন সময়ে কোন কাজটাকে কিভাবে ইয়েস বলতে হবে, কোন জায়গাটাকে না। এটা কি ঠিক তারা সাকসেসফুল হয়েছে ওই সময়টাতে? হয়েছে। আচ্ছা, আমি দেখেছি যে 2-3টা বড় ধরনের বিতর্ক এখন নতুন করে রিভাইভ হয়েছে। কনস্টিটিউশনাল ডিবেট, অনেকেই বলছেন যে কনস্টিটিউশন আদেশটা সঠিক হয় নাই, কারণ কনস্টিটিউশন তো সাসপেন্ড করা হয়নি। তখন কিন্তু কনস্টিটিউশন সাসপেন্ড করার প্রশ্ন এসেছিল, যে কনস্টিটিউশনটাকে সাসপেনশন থাকবে, যতটুকু এই সিচুয়েশনের সঙ্গে কোপ করবে এতটুকু অ্যাক্টিভ থাকবে, বাকিটা আন্ডার সাসপেনশন থাকবে। এটা কিন্তু করতে দেয়নি তখন, এবং সেখানে আমি দেখেছি ডিপ স্টেটের ফাংশন ওয়াজ ভেরি অ্যাক্টিভ। এখন যে কেওয়াসটার কথা আমরা বলছি, মেসি সিচুয়েশন, নাইদার উই আর উইদিন দি কনস্টিটিউশন নর উই আর আউটসাইড দি কনস্টিটিউশন, ইন বিটুইন একটা, কেউ বলে এইটা পক্ষে, কেউ বলে এটা হলো বিপক্ষে। তার মানে বিতর্কটা লাইভ, সেটেল হয়নি, সিচুয়েশনটাকে সেটেল করতে দেওয়া হয়নি। এখন মনে হয় তাহলে ওই নাটা আসলে সিম্পলি না ছিল না, বা ওই হাঁটা সিম্পলি হাঁ ছিল না, ওটার মধ্যে এখনকার কেওয়াসের বীজ বপন করা ছিল। একটা সময় পরে যে এই কেওয়াসটা এই লেভেলে যাবে, যে বা যারা হা বলেছে সে বা তারা জেনে বুঝেই হা বলেছে, যে বা যারা না বলেছে সে বা তারাও এই সিচুয়েশনটা 1-1.5 বছর 2 বছর পরে এরকম একটা সিচুয়েশনে আসবে, সেটেলড হবে না, ডিবেটটা চলতে থাকবে। তাতে কারো না কারো তো লাভ আছে, অনেকের লাভ কারো না কারো আছে। এই ডিবেটটা কন্টিনিউ করলে, এই যে আমরা এখন ডিবেটটা করছি, যে ডিবেটে ভিতরে না বাহিরে, বাহিরে না ভিতরে, ঠিক না বেঠিক, আমরা ওকে আক্রমণ করছি তুমি মানো না, ও আমাকে আক্রমণ করছে তুমি মানো না, এর মধ্যে তো কারো না কারো একটা বেনিফিট আছে। ওই বেনিফিটটার সঙ্গে ক্রাইসিস মোমেন্টের হান আর একটা রিলেশনশিপ থাকে। এটা তারা ফরকাস্ট করতে পারে দেখেই তারা ডিপ। ইন্টারেস্টিং না, কিন্তু ক্রাইসিস যেভাবে যাচ্ছে, এটা একটা জায়গা, এখন এই মুহূর্তে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে নতুন, এই নির্বাচনের মধ্যে দিয়ে এই বিতর্কটা এখন কই যাবে নিয়ে? এখন হলো সেটেল করতে হবে ইস্যুটা, কিন্তু আনসেটেল। সেটেল করবে কিভাবে? এটাই হলো সবচেয়ে বড় ইস্যু, প্রক্রিয়াগত বিষয়টা। একটা প্রক্রিয়াতে মোটামুটি এগ্রিমেন্ট হয়েছিল যে একটা আদেশ হবে, ইলেকশন হবে, 2টো ফোরাম হবে, একটা সংবিধান সংস্কার পরিষদ হবে আর একটা নর্মাল পার্লামেন্ট হবে। সংবিধান সংস্কার পরিষদে 180 দিনের ভিতরে সেটেল হয়ে যাবে, রিফর্মগুলো অ্যাকসেপ্টেড হবে। 47 রিফর্মের মধ্যে 30 উইল বি অ্যাকসেপ্টেড, বাকি 17 যেখানে হালকা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে এগুলো কম্প্রোমাইজ হবে। মোটামুটি 6 মাসের ভিতরে, এটা 180 দিনের ভিতরে সেটেল হয়ে নিউ যাত্রা শুরু হয়ে যাবে। কিন্তু সেই সেটেলড ইস্যুটা কিন্তু আবার আনসেটেল হয়ে গেছে। আনসেটেল কিভাবে হয়েছে? ওই শপথটা না নিয়ে পুরো প্রক্রিয়াটা এখন থ্রেটের মধ্যে পড়ছে। প্রেসিডেন্টের এই আদেশটা থাকা সত্ত্বেও ভায়োলেট হচ্ছে। আদেশ তো স্টিল এক্সিস্ট, কেউ তো আদেশ বাতিল করে নেই, পার্লামেন্টও তো বাতিল করে নেই, বিচার বিভাগও তো বাতিল করে নেই, কিন্তু মানাও তো হচ্ছে না। এইটাও আমার কাছে মাঝে মাঝে মনে হয় কোনো কম্প্রোমাইজ ফর্মুলা? দিস ইজ হোয়াট আই এম কম্প্রোমাইজ ফর্মুলা। আই এম থিংকিং ডিপলি যে এটা থেকে এই সিচুয়েশনটাকে আমি 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট ভিন্ন ডাইমেনশনের সিচুয়েশনের সঙ্গে কাছাকাছি মনে হয় কোথাও না কোথাও এই কেওয়াসটা লাগিয়ে রাখা হয়েছে। এখানেও ডিপ কিছু আছে কিনা, দ্যাট আই এম থিংকিং। আপনার কাছে আসছে এটা নিয়ে, মানে ক্রাইসিসটা কিন্তু ছিল, মাঝখানে ছিল না, এখন আবার আছে। তো এই অবস্থার মধ্যে দিয়ে এখন এই সংকট থেকে তো বড় সংকটের দিকে যেতে পারে, আপনার কি মনে হয়? নিশ্চিতভাবে যেতে পারে। এবং আপনি খেয়াল করবেন যে 5ই অগস্টে মানে ঘটনা যেন আর বেশি দূর না গড়ায়, তার জন্য কিন্তু তারা ইন্টারভেন করেছে।
কারণ আপনি বিপ্লব করেছেন, গণ অভ্যুত্থান করেছেন, শেখ হাসিনা তার পর্ষদদের নিয়ে পালিয়ে গেছে, কিন্তু এটি বিপ্লবী সরকার হয়নি, এটি গণ অভ্যুত্থানের সরকার হয়নি। আপনি বিপ্লব করেছেন, সন্ধ্যার মধ্যেই এটি বঙ্গভবনে গিয়ে আলাপ করে রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে পরবর্তীতে এটি আবার একটি স্বাভাবিক নিয়মতান্ত্রিক সরকার হয়েছে। তার মানে হচ্ছে যে আগুনটি জ্বলেছিল সেটিকে আর বাড়তে দেওয়া হয়নি, অথবা সেটির ভেতর দিয়ে যে একটি পরিবর্তিত বাংলাদেশের চেহারা আপনি দেখতে চেয়েছিলেন সেটি আপনি দেখতে পারেননি, আপনি আবার একটি স্বাভাবিক প্রক্রিয়ার ভেতরে ঢুকেছেন। আসিফ মাহমুদ এই কথাটি তখন বলেছেন যখন উনি সরকারেও নাই, এমনকি পার্লামেন্টেও নাই, কিন্তু তখন কিন্তু বলেননি যখন তারা এই ধরনের ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের সাথে এক্সপোজড হচ্ছিলেন। মতিবে আমাদের দেশে যেটি হয়, রাজনৈতিক প্রতিষ্ঠান অত্যন্ত দুর্বল, আচ্ছা, এবং রাজনৈতিক নেতৃবর্গ ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে আরও দুর্বল। ফলে একটি শক্তি চেষ্টা করে পুরো খেলাটি তাদের হাতে দিয়ে দেওয়া নিরাপদ মনে করে না, এবং তারা মনে করে রাষ্ট্রের সব শেষে স্বার্থটি দেখার দায়িত্ব তাদের। তাই কিন্তু আশরাফ, এই রাজনৈতিক শক্তির মধ্যে যে অনৈক্য দেখছি আমরা, এর পরিণতি তো ভালো হবে বলে না, এর পরিণতি অবশ্যই ভালো হবে না, এবং অতীতেও হয়নি। আপনি খেয়াল করেছেন যে 1/11 কুশীলবদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে। আমরা কেউ একবার ভেবেছি 1/11 প্রেক্ষাপটটি কোন জায়গায় গিয়েছিল বাংলাদেশ? এই যে বিচারপতিদের বয়স বাড়ানো, ইয়াজউদ্দিনের অধীনে আপনার তত্ত্বাবধায়ক সরকার, দলীয় লোকজন ভরে ফেলা হয়েছিল, একটি নির্বাচন ডাকা হয়েছিল যেখানে অন্য বিরোধী দলরা অংশগ্রহণ করছিল না। প্রেক্ষাপটটি তো রাজনীতিবিদদের তৈরি করা, তারপরে যদি কেউ ইন্টারভেন করে, স্টেপ ইন করে, এটা কি তার দোষ নাকি যারা প্রেক্ষাপটটি তৈরি করেন তাদের দোষ? না, রাজনীতিবিদদের কেউ কেউ এটা উৎসাহিত করেছে, অফকোর্স উৎসাহিত করেছেন। এক অংশ তো দেখুন, আপনি যখন লগি বৈঠা হয়, আপনি যখন অরাজকতা হয়, আপনি যখন রাষ্ট্রের ললেসনেস টের পান, তখন অন্যের জন্য সুযোগ হয়ে যায় খুব দ্রুত ইন্টারভেন করার। আমি ধরে নিলাম বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ নিল না, যেটি সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধানে নেই। এটি যে সংবিধানে নেই এটি আমরা সবাই তো জানতাম। এবং আপনি সংবিধানের সংস্কার কি করে করবেন যদি আপনি সংবিধানের বাইরে একটি পরিষদের সদস্য হিসাবে কাজ না করেন? এটি খুব সাধারণ কথা। তা এখন বিএনপিকে একটা সৃজনশীল জায়গা বলতে হবে যে তারা কি করে, কতটুকু সংস্কার করতে চায়, কি করে করতে চায়। এই জায়গাটি আপনি যত সময় ক্ষেপণ করবেন, আপনি গতকালকে পার্লামেন্টের অধিবেশন দেখেছেন, আমার কাছে খুবই বিশৃঙ্খল অধিবেশন মনে হয়েছে। এবং এটি যদি গণতন্ত্রের চেহারা হয়, মানুষ খুব দ্রুত অতীতের সাথে তুলনা করতে শুরু করবে এবং এই শক্তিগুলোকে রিডিকুল করতে শুরু করবে। এখন পার্লামেন্টে সংস্কার নিয়ে আপনি আলোচনা করবেন নাকি দেশের সংকট নিয়ে আলোচনা করবেন? আজকে আমাদের যে চ্যালেঞ্জ, আজকে মধ্যপ্রাচ্য থেকে লোক ফেরত আসছে, আমরা তেলবিহীনভাবে গাড়ি নিয়ে বসে আছি, আপনার সামনে আরও অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, অর্থনীতির চ্যালেঞ্জ তো খুবই বড়। এইগুলো সমাধান হয়ে যাওয়ার কথা। আপনি কি বলতে চান যে এই মুহূর্তে এগুলো প্রায়োরিটি না? এগুলো প্রায়োরিটি পাচ্ছে না তো। কারণ আমি যদি পার্লামেন্টের দিকে তাকাই, পার্লামেন্টে প্ল্যাকার্ড দেখানো হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। কোন রাষ্ট্রপতি? যে রাষ্ট্রপতি আপনার অনেক আগেই এই দৃশ্যপট থেকে বিদায় নেওয়া দরকার ছিল, কেন নেয়নি? যারা জড়িত ছিল তারা। উনি নিজেই তো বললেন পদত্যাগ করবেন নির্বাচনের পরে, কিন্তু উনি তো এখন বাতাস ঘুরে গেছে মনে করছেন। ওনার প্রেস সেক্রেটারি জয়েন করেছেন, তার ডেপুটিরা জয়েন করেছেন, বিভিন্ন জেলায় উনি তার নিজের জেলায় বেড়াতে যাচ্ছেন। উনি তো, আমার মনে হয় যে উনি আবার একটু গেড়ে বসার একটা পরিস্থিতি পেয়েছেন। বিএনপি বারবার সংবিধানের নামে যেভাবে কথা বলছে, তাতে হয়তো উনি অনেকখানি আশ্বস্ত হচ্ছেন যে তিনি তার টেনিয়রটা পূরণ করতে পারবেন, এরকম মনে হচ্ছে। এখন দেখেন, আমরা 18 মাসের একটা অস্থির সময় কাটিয়েছি, মানুষ অস্থিরতা নিতে চাচ্ছে না। কাজেই সংসদে আপনাকে সমাধানে আসতে হবে। সংবিধানের পরিবর্তনগুলো আপনি কি করে করবেন, সংস্কারটি আপনি কি করে করবেন। এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ব্যাপারটি, সেটি কি আমরা চেয়েছিলাম যে এইভাবে নিয়োগ হোক? দুর্নীতি দমন কমিশন, এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অবশ্যই চাইনি, কিন্তু তার তো কোনো প্রোটোকল দাঁড়ালো না। এই যে অধ্যাদেশের ব্যাপারে আপনি বিচার বিভাগের ব্যাপারে কি কি সিদ্ধান্ত নেবেন, কোন কোন অধ্যাদেশ রাখবেন, কোনটা বাতিল করবেন, নতুন করে আইন করার একটি আশাবাদ ছড়িয়ে আপনি যদি ইতিমধ্যে তৈরি হওয়া অধ্যাদেশগুলো বা আইনকে বাতিল করে দেন, মানুষ কিন্তু আবার হতাশ হবে। তখন প্রশ্ন উঠবে যে আসলে কি আমরা একটি গণতান্ত্রিক শাসনের জন্য উপযুক্ত কিনা, আমরা উপযুক্ত কিনা, এই নিয়ে তো বিতর্ক হতে পারে।
নিশ্চিতভাবে বিতর্ক। দেখুন আমাদের একটা জিনিস আমি বলি, এখান থেকেই জবাবটা নিই। জবাবদিহিতার জায়গাটি কোথায়? এই যে মানুষজনকে আমরা কিন্তু এই সরকারের আপনি জানেন যে ক্যাবিনেটের অনেক সদস্যকে মনে হচ্ছে যে তারা নিজেরাই তাদের কথাবার্তা, লাগামহীন কথাবার্তা দিয়ে এই প্রশ্ন তুলেছেন যে তার জবাবদিহিতার জায়গা কোথায়। ধন্যবাদ। শিশির মনির, আমার কাছেও খুব সাসপিশাস মনে হয় আর কি কিছু কিছু জিনিসকে। যেমন এটা কি রিয়েল নাকি এটা স্টেজড? আচ্ছা, সবাই জানে দেশে অভ্যুত্থান হয়েছে, সবাই জানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, সবাই জানে সংস্কার একটা এজেন্ডা, তারপরে ব্যতিক্রম হয় কি করে, কেমনে হয়? তাহলে কি আমরা ধরে নিব যে এটি ইচ্ছাকৃত? এটা ক্লিয়ার, কোয়াইট ক্লিয়ার। আপনার কি মনে হয়? হ্যাঁ, এটাই বলছি আমি যে কোয়াইট ক্লিয়ার তো, এটা ইলেকশন হবে, এভাবে হবে, এভাবে যাবে। কি বিতর্ক করছি আমরা এখন? যে এটা সংবিধানের বাইরে যাব না। তো শুরুই তো হয়েছে কেমন? এখন হঠাৎ করে বলছি বাইরে যাব না। হঠাৎ করে যদি আমি বলি বাইরে যাব না, এই কথাটা যে স্ট্যান্ড করানো যাবে না, এটাকে আমি বুঝি না? নিশ্চয়ই বুঝি। এই যে আমরা কয়েকদিন থেকে একেবারে চিৎকার করে ফাটিয়ে ফেলতেছি শহীদ প্রেসিডেন্ট হলে স্বাধীনতার ঘোষক। তো এটা যে সংবিধানে লেখা ভিন্ন কিছু আছে এখন, তাকে আমরা জানি না? জানি তো। আবার আমরাই আর্গু করছি যে আমরা ভিতরে থাকব। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাই না জেনে? তাই আমরা কি জানি না এটা এখানে লেখা আছে? জানি তো, এতটুকু লেখাপড়া সংবিধানে তো আছে, এতটুকু জানি তো আমরা, কিন্তু আবার ভিতরে থাকতে পাচ্ছি না। গ্রামের একটা লোক হাসে এটা নিয়ে, আরে তখন লিডারশিপটা হাস্যকর হয়ে যায়। লিডারশিপের ক্যারেক্টার যখন অ্যাসেসিনেটেড হয়ে যায়, তখন আপনি ভালো কথা বললেও অ্যাকসেপ্টেবল হবে না। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। কোনো একটা বিপ্লবকে কিংবা কোনো একটা রাষ্ট্রীয় মেকানিজমকে কোয়েশ্চেন করার ওয়ান অফ দি অ্যাকসেপ্টেবল মেথড হলো তো কোয়েশ্চেন দ্য লিডারশিপ। আপনি কি এটাকে ফান্ডামেন্টাল মিস্টেক বলতে চান? না, আমি বলতে চাই মনে হচ্ছে এই প্রক্রিয়ায় প্রডিউস হওয়া লিডারশিপকে কেউ না কেউ রেডিকুলাস বানাতে চায়। আচ্ছা, এটাকে আমি ডিপ বলি। এটাকে ট্যাকেল দিতে পারাটা মনে হয় লিডারশিপের ব্যক্তিত্বের ব্যাপার। কেউ যদি আমাকে রেডিকুল বানাতেও চায়, আমি হতে যাব কেন? যখন আমি হতে যাই না বা পারি না ট্যাকেল দিতে, তখন আমি এই হাস্য রসাত্মক বিষয়গুলোকে নিজের ব্যক্তিত্বের উপর আরোপ করতেও দ্বিধাবোধ করি না। আমি জানি পিপল আর লাফিং এট মি, আমি জানি হোয়াট আই এম সেইং ইজ কন্ট্রাডিক্টরি। আমি এটাও জানি যে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো যদি আমার উপর আরোপিত হয়, আলটিমেটলি লিডারশিপ কোয়েশ্চেন হলে পিপলের ট্রাস্ট কমে যাবে, হতাশা বেড়ে যাবে। রেজাল্ট কী হবে? এন্ড কোনো জাতির লিডারশিপের উপরে ওই দেশের মানুষের যদি ট্রাস্ট না থাকে, কনফিডেন্স না থাকে, কি হয় তা তো আমরা দেখেছি। তো আবার সেই পথে হাঁটছি। এখন প্রশ্ন, এটা কি জেনে হাঁটি, না জেনে হাঁটি, কনসাসলি হাঁটি নাকি আনকনসাসলি হাঁটি? আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দি মেজর অ্যাক্ট অফ ডিপ স্টেট। Sometimes, somehow, some people become unreasonable, even if they are reasonable. তার মানে কি আমরা ছায়ার সঙ্গে লড়াই করছি? তার মানে পার্ট অফ দ্য প্রসেস হয়ে যায় অজান্তে। হয়তো অজান্তে আমি এটা বলছি, আমি জানি এটা বললে পরে আমাকে আরেকটা বলতে হবে, অনিবার্যভাবে আমাকে আরেকটা বলতে হবে। এই দুই বলার মধ্যে আমি হাস্যকর হয়ে গেলাম। somebody is laughing at me, যে দিস পারসন বিকাম। তাহলে ভবিষ্যৎ নেতৃত্বের কী হবে? কান্ট্রির সাকসেশন কী হবে? পরবর্তী লিডারশিপ কী হবে? হাস্যকর লিডারশিপ। ব্যক্তিত্ব থাকতে হবে না? কান্ট্রি ইউনাইট হবে কী করে? ক্যারি ফরওয়ার্ড হবে কী করে? রেপ্রেজেন্টেশন হবে কী করে? এখন কোন একটা পত্রিকা, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যদি হাস্যরসাত্মক লোক হন, তাহলে হোয়াট উড বি দি আলটিমেট ভ্যালু অফ দ্য সুপ্রিম কোর্ট? কী হবে এটা? যদি একটা রায় পছন্দ মতো একবার দিলেন, বাতাস ঘুরে গেল আরেকটা দিলেন, আবার বাতাস ঘুরে গেল আরেকটা দিলেন, দেন হোয়াট উড বি দি অ্যাপ্রোচ? ব্র্যান্ডটা কী দাঁড়ায়? পার্সোনালিটিটা কী দাঁড়ায়? এইভাবে যখন প্রতিষ্ঠানগুলোর হেডরা ধ্বংস হয়, আমরা দেখেছি না গেল সময়গুলোতে নির্বাচন হতো, প্রধান নির্বাচন কমিশনার কী বলতো, সবাই হাসতো।
হাসতে 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 এমন এক পজিশন চলে গেছে, দেশের সবচাইতে বড় ইলেকশন মেকানিজমের বড় প্রতিষ্ঠানের হেডকে নিয়ে পিপল লাভ। না, এই জন্য আপনি কাকে দায়ী করবেন? এই জন্য আমি প্রধানত দায়িত্ব ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, কনসাসলি এগুলোকে অ্যাভয়েড করে ট্রাস্টওয়ার্থি, ক্রেডিবল কথাবার্তা, অ্যাটিচিউড না থাকলে বারবার হোঁচট খেতেই হবে। যেমন ধরুন আমরা যে সেটেলমেন্টটাতে আসলাম বিগত 18 বা 20 মাসে, এই সেটেলমেন্টটা আমরাই যারা আসলাম, আমরাই আবার ইউটার্ন নিয়ে অন্য কথা বলছি, এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ হাসাহাসি করছে। এরপরে আরেকটা সেটেলমেন্টে গেলে আর বিশ্বাস করবে কেউ? করবে না তো। সামনে বসে থেকে জিহুজুর জিহুজুর বলবে, উঠে গিয়েই বলবে দালাল। এখন আমাদের দেশের লিডারশিপের ক্যাপাসিটির মধ্যে, ক্যারেক্টারের মধ্যে দালাল শব্দটা যদি ডানে বামে অ্যাড হয়, কার লাভ হয়? কার লাভ হয়? আশরাফ খান স্যার। তাতে করে আপনার একটু ভালনারেবল হয়ে থাকে সব সময়। দেখুন, আপনি যখন সরকার গঠন করেন, মানুষ কিন্তু ভোটের দিন পর্যন্ত তার রোল প্লে করে, তারপরে কিন্তু তার আর কোনো রোল নাই। তখন আপনার প্রতিদান দেওয়ার কথা, সুশাসন দিয়ে সরকার গঠন করে। সেই জায়গাটিতে যদি আপনি ফেল করতে থাকেন, এটির দায় কিন্তু জনগণের না। তখন আপনি জানেন যে চারপাশে অনেক ধরনের শক্তি জড়ো হয়, তারা সব কিন্তু আপনার ভালোর জন্য জড়ো হয় তা না, তারা আপনাকে খারাপের জন্যও জড়ো হয়। কাজেই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার লক্ষ্য অনুযায়ী এগুচ্ছেন কিনা, নাকি ইতস্তত করছেন, বিভ্রান্ত হচ্ছেন, হোঁচট খাচ্ছেন। ধরেন, সংবিধানের কথা আমাদেরকে সবচেয়ে বেশি বলেছিল শেখ হাসিনা, যিনি বলেছিলেন যে সংবিধানকে রক্ষা করার জন্য উনি বিনা ইলেকশনে ক্ষমতায় থেকে গেছেন। কাজে সংবিধান নিয়ে কথা বলে আপনি যদি জনগণের অধিকারের জায়গাটিকে ব্যাহত করেন, কিংবা তার আশা আকাঙ্ক্ষার যে সুশাসন সেটিকে উপহার হিসাবে না দেন, তাহলে কিন্তু এটি মানুষের কাছে ভালো হবে না। এখন আমরা 18 মাস ব্যয় করেছি এবং আমরা একটি ঐক্যমত্যে এসেছিলাম যে এইভাবে নির্বাচনটি হবে, এইভাবে গণভোট হবে, এইভাবে সংস্কারটি হবে। এখন আপনি যদি খোল নলচে বদলে ফেলেন, তাহলে আপনাকে একটি বিকল্প প্রস্তাবনা উপস্থাপন করতে হবে এবং সেটি কি করে বাস্তবায়িত হবে সেটি বলতে হবে। আমার ধারণা বিএনপি সরকার এই জায়গাটিতে অনেক সময় ক্ষেপণ করছে এবং এটি তাদের রাজনীতির জন্য ভালো না, দেশের জন্যও ভালো না। কারণ দেখুন, এই সরকারের অনেকেই আছেন অত্যন্ত অভিজ্ঞতায় কম, সংসদেও নবীন। কাজেই তাদেরকে খুব ভালো সুচারুভাবে চিন্তা করতে হবে যে অন্য কোনো শক্তি আপনার সুবিধা পেয়ে যাচ্ছে কিনা। আপনি জানেন যে এই সমাজের একটি আলোচনার বড় অংশ আওয়ামী লীগের ভবিষ্যৎ। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি, তার চর্চার জায়গাটি কোথায়। এবং আমরা যে 18 মাসে দুটি শব্দ বলেছিলাম, একটি হচ্ছে বিচার, আরেকটি হচ্ছে সংস্কার। আপনি খেয়াল করেছেন যে বিচারের জায়গাটি চাপা পড়ে গেছে, এখন কোথাও বিচারের কোনো আলোচনা আর নাই। এই অর্থে নাই কারণ অনেক ঘটনা সামনে চলে আসছে। তাহলে যারা গণহত্যা করলো, যারা আমার অধিকার হরণ করলো, যারা লুটতরাজ করলো, ব্যাংক লুট করলো, তাদের বিচারের দায়ভার এই সরকার অ্যাজ এ কন্টিনিউয়েশন কোন জায়গায় দেখছে। এখন আমি এটিও মানি যে তারা তাদের আপনার বঞ্চিত মানুষদেরকে কখনো অ্যাটর্নি জেনারেল করবেন, কখনো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করবেন, এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও করবেন। এটি নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু দে গট টু ডেলিভার। সেটি কি তারা দিতে পারছে কিনা, নাকি আমরা আরেকটি মাত্র 1-1.5 মাসে তো আর বোঝা যায় না। প্রথম কয়েক সপ্তাহেও কিন্তু মতি ভাই আপনি সবচেয়ে বেশি সুযোগ পান আপনার সম্পর্কে ধারণা দেওয়ার, যে আপনি ইউ মিন বিজনেস অর নট। কাজেই আমরা দেখুন, আমাদের যেহেতু অনেক বাজে অভিজ্ঞতা অতীতে হয়েছে, আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, সরকারটি কিন্তু ডিসাইসিভ ম্যান্ডেট পেয়েছে। এমন না যে সে দুর্বল সরকার, সে 2/3 মেজরিটি পেয়েছে। আজকে আপনার সংবিধান সংশোধন বা সংস্কারে যে কোনো কিছু এই সরকার একাই করতে পারে। কাজে এরকম ডিসাইসিভ ম্যান্ডেটের পরে আপনি কি অজুহাতে বলবেন যে আপনি দেশকে সুশাসনের পথে নেননি? আমার মনে হয় এই জায়গাটি কিন্তু খুব পরিষ্কার। আমরা ইলেকশনের আগে যতটা ভেবেছিলাম যে একটি কথার কথা হ্যাং পার্লামেন্ট হবে, অংশীদারিত্বের সরকার হবে, এই কিছুই কিন্তু ঘটেনি। এবং আমার ধারণা যে বিএনপির অনেকেই অবাক হয়েছেন এই রেজাল্টে, যেমন আমি ব্যক্তিগতভাবে অবাক হয়েছি জামাত ইসলামীর রেজাল্টে।
তারা যে পরিমাণ ভোট পেয়েছেন, আমরা যেহেতু তাদেরকে অন্তত 35 বছর ধরে নির্বাচনী রাজনীতিতে দেখছি, কাজেই এই যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটিকে কিন্তু গুরুত্বের সাথে আপনার দেখতে হবে। এখন সরকারটিকে ডেলিভার করতে হবে। কি ডেলিভার করতে হবে? বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে, এবং আপনাকে পরিষ্কারভাবে এই সুশাসনের জায়গাটিকে দেখতে হবে। এই জায়গাটিতে আমার মনে হয় যে আমরা খুব বেশি লক্ষণ ভালো দেখছি না। দেখুন, পার্লামেন্টে যদি আপনি বিতর্ক করতে থাকেন, আপনি মানে সংস্কারের জায়গায় আগাবেন কি করে? একটি কমিটি কেন করা হলো না, যেই কমিটি সংবিধান সংস্কার নিয়ে কাজ করবে কিংবা সংস্কারের রোড ম্যাপ নিয়ে কাজ করবে? সেই জায়গাটিতে যেতে তো আমাদের, দেখুন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এটি আপনি এইভাবে পার্লামেন্টারি বিতর্ক করে কিন্তু হবে না। বিতর্ক হবে না, না, রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বিতর্কের শেষটা কোথায়? দেখুন, একটা রাষ্ট্র পরিচালনার একটা দলিল তো আছে সংবিধানে। অবশ্যই। একজন প্রধান বিচারপতি ছিলেন আমাদের দেশে, তিনি ওপেন কোর্টে বলতেন যে আমরা বিচার করতে গিয়ে আমরা আছি ফায়ারের মধ্যে। তখন আমরা বুঝতে পারতাম না যে কি বলেন এটা। তো একদিন ইনি ব্যাখ্যা করলেন যেটার মানে কি, যে লোকটা মার্ডার করেছে সে তো জানে করেছে কি করে নাই, আর আমরা কাগজপত্র দেখে ঠিক করছি সে মার্ডারার কিনা। ধরুন কাগজপত্রের কারণে তাকে আমরা মার্ডারার সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, সে তো জানে যে সে মারে নাই। আবার উল্টো হলো, খালাস দিয়ে দিলাম, কিন্তু সে তো জানে সে হয়তো গোপনে মেরেছে, কেউ দেখে নাই। তাহলে বিচার তো তার হচ্ছে না, বিচার তো হচ্ছে আমাদের, যে আমরা সঠিকভাবে নিতে পারছি কি পাচ্ছি না। খুব ইন্টারেস্টিং। সেম থিং আমাদের সংবিধান, আমার ধারণা হাসছে। সংবিধানের যদি মুখ থাকতো না, তাহলে আজকে সে মুখ খুলতো, সে বলতো। আমরা যারা সংবিধানের ব্যাখ্যা দিচ্ছি, সে মুসকে মুসকে হাসে, আমার ধারণা গোপনে হাসে, বলে কি আমাকে নিয়ে। কিন্তু এতে শাসক দলের লাভটা কি? আমার ধারণা এখানে দুটো বিষয় আছে। একটা আছে কোথাও কোথাও পার্সোনাল ইগো, আচ্ছা, কোথাও আছে মেজরিটির ইগো। দুটো জিনিস আমি টের পাই, উত্তাপ টের পাই। এটাও আপনি বলতে পারেন যে সেন্স থেকে বুঝতে হয়, সুনির্দিষ্ট তথ্য তো পাওয়া যায় না। কিছু আছে আমি বলছি, আমরা ইন্টারপ্রিটেশন দিচ্ছি, এটাই তো সঠিক হবে, অন্যেরটা কেন? দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ আছে, আমাদের অ্যাবসলিউট মেজরিটি আছে, অন্যদের এত কথা কেন? এটাও একটা অ্যাপ্রোচ আছে। কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এই নিয়ে তো সংবিধান হাসতেছে, যে বিপ্লব হয়ে গেছে, চলে গেছে সরকার, সলিউশন খুঁজতেছি আমরা সংবিধানের ভিতরে। নিশ্চয়ই সংবিধানের মুখ থাকলে সে বলতো আমি এর ভিতরে নাই, আমাকে আপনারা টানাটানি করেন না, আমার কাছে কোনো সমাধান নাই, কারণ আপনারা তো আমাকে ডানে বামে ফেলেই সমাধান খুঁজেছেন। এখন আবার আপনারা আমার ভিতরে ঢুকছেন যে এই প্রতিবাদ করতো যদি তার লাইফ থাকতো। কিন্তু এখন এসে এই বিতর্কটার মধ্য দিয়ে আমি খুবই মাঝে মাঝে একা একা চিন্তা করি, এতদিন এটা সমাধান হয়ে যেত। সরকারের 40 দিন হয়েছে, প্রায় হয়ে যেত, 180 দিনের কোনো দরকারও ছিল না। হবে, শপথ হবে, প্রথম পার্লামেন্টে আসবে, প্রথম দিনই আমরা 30 দিনের জন্য নর্মাল পার্লামেন্ট স্থগিত করে আমরা সংবিধান সংস্কার সভায় চলে যাব। 30 ডেজের মধ্যে লেট ইট বি ফিনিশড, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হয়ে গেল। নাও টু ডেলিভার, টু রিকনস্টিটিউট দ্য নেশন। একেবারে ইউনাইটেডলি এই বিতর্কটা বাঁচিয়ে রেখে সবাইকে কনফিউশনে ফেলে দিচ্ছি আমরা, এবং দিস ইজ আননেসেসারি। আমরা হবসের বই দেখাবো, লক্সের বই দেখাবো, মদিনা সনদের কথা বলবো, ফায়দা কি? বললাম, কিছু তো বাগ্মিতা প্রকাশ হবে, কিছু ক্যাপাসিটি বিল্ড আপ হবে, কিছু লোকের ক্যাপাসিটি কাটছে, কার কত বেশি ক্যাপাসিটি আছে এটা প্রমাণিত হবে। এন্ড অফ দ্য ডেতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা রাইট অ্যাপ্রোচ না। শিশিরমণি, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ কায়সার এবং শিশির মনির। দুজনের বক্তব্য আমি শুনছিলাম। আশরাফ কায়সার, এবার একটু যুদ্ধ পরিস্থিতি এবং বাংলাদেশ, আমরা কোথায় দাঁড়িয়ে? আমরা ভীষণ চ্যালেঞ্জের মুখে আছি, সংকটের ভেতরে আছি, এবং আমাদেরকে বসে এই সংকটের গভীরতা কি
এবং কতদূর প্রসারিত হতে পারে এরকম একটি আলোচনা করে ফেলতে হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমরা এখন পর্যন্ত কোনো অ্যাক্ট করছি না, আমরা পর্যবেক্ষক হিসেবে দেখছি অথবা সংকটের স্বরূপটি নিয়ে আমরা কথা বলছি না। দেখুন, আমরা যুদ্ধ তো হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু এই যুদ্ধের আঁচ পৃথিবীর সব প্রান্তে পৌঁছে গেছে। আপনি আপনার প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ব্যবস্থা নিচ্ছে, ফিলিপিন্স নিচ্ছে, ইন্দোনেশিয়া নিচ্ছে, তারা নিশ্চয়ই বোকা না। কাজেই আমাদের যে দেখুন, জ্বালানি হচ্ছে পৃথিবীর সব কিছুর মূল, কাজে আমাদের জ্বালানিটি আমদানি নির্ভর। আমরা বারবার টেলিভিশনে দেখাচ্ছি যে পেট্রোল পাম্পের সামনে কয়েক কিলোমিটারের লম্বা লাইন। আমার ধারণা যে মজুতদারিদের তো এই মৌকা পেয়েছেই, তেলের সাথে সংশ্লিষ্ট কেউ পিছিয়ে নেই, চেষ্টা করছে পাম্প মালিকরা, এমনকি ট্যাঙ্ক লরির শ্রমিকরা, এমনকি যমুনার ডিপো আর বাইকওয়ালারা, এবং তারা চেষ্টা করছে অতিরিক্ত তেল নিয়ে কোনোভাবে মজুত করে ফেলতে। এটি গেল সারফেস লেভেল বর্ণনা, কিন্তু আপনি তেলের যোগান দিবেন কোত্থেকে এবং কি দামি, এটি হচ্ছে প্রশ্ন। গ্লোবালি আপনি জানেন $116 হয়ে গেছে এক ব্যারেল তেল, তার মানে বাংলাদেশ কোত্থেকে তেল নেবে? আমরা কিন্তু ভারতকে অনেক আগে থেকে বাংলাদেশের তেলের দাম বাড়ায় নাই না, এখন বাড়ায় নাই, সেটি তো আপনি কৃত্রিমভাবে ধরে রেখেছেন। কিন্তু আপনার যখনই নতুন মূল্যে তেল কিনতে হবে, তখন আপনি ভর্তুকির মাত্রা আরও বাড়াবেন, এবং তখন অর্থনীতির উপরে যে চাপ পড়বে সেটি কিন্তু দৃশ্যমান হবে। আরেকটি জিনিস হচ্ছে যে এনার্জির সাথে সব কিছুর সম্পর্ক আছে। আপনি বাজারে লাল শাক পটলের দামও বেড়ে যাবে, কারণ তো তার পরিবহন কস্ট বেড়ে যাবে। কাজেই আবার মধ্যপ্রাচ্য যেহেতু আমরা রেমিটেন্স গণি এবং আমাদের ব্রেকিং নিউজ হয় $30 বিলিয়ন, $32 বিলিয়ন, তারা কি অবস্থায় আছে? আপনি দেখেছেন যে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি হত্যাযজ্ঞের কয়েকটি কিন্তু বাংলাদেশিদের, তার মানে তারা এমন সব লোকেশনে আছেন যেটা যুদ্ধের মধ্যে পড়েছে। কাজেই তাদের কর্মচ্যুতি ঘটবে, তাদের দেশে ফিরে আসার ব্যাপার থাকবে, তাদেরকে আপনি কি করে পুনর্বাসন করবেন, তাদের রিএমপ্লয়মেন্ট কি করে হবে? আপনার রেমিটেন্সে ধস নামবে। তারপরে আপনার এই যে আমাদের যে ট্রেড অ্যান্ড কমার্সের যে জায়গা, সেটিও তো হরমুজ প্রণালী দিয়ে যেতে হচ্ছে বা আসতে হচ্ছে বা অন্যান্য দেশের যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের রপ্তানির ভবিষ্যৎ কী, আমদানিরই বা ভবিষ্যৎ কী? ফলে পুরো জিনিসটাকে আপনি ইন্টিগ্রেটেড ওয়েতে দেখে এবং আপনি প্রেডিক্ট করেন, ধরেন 4 সপ্তাহ যুদ্ধটি প্রলম্বিত হলো, না হয়ে যদি 2 বছর হয়, এমনিতেই ইউক্রেনে যুদ্ধ চলছে, পাকিস্তান আফগানিস্তানে যুদ্ধ শুরু হয়েছে, বিভিন্ন গাজাতে 3 বছর ধরে যুদ্ধ হলো, এখন ইরানে হচ্ছে। কাজেই বাংলাদেশকে একটি রোবাস্ট, দেখুন আমাদের একটা সুবিধা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকার ক্ষমতায়। এটি অন্তর্বর্তী সরকার থাকলে কিন্তু আমি এভাবে বলতে পারতাম না। আপনার দারুণ ম্যান্ডেট রয়েছে, কিন্তু আমরা তো সেই ভিশনারি প্ল্যানিংটা দেখতে চাই। এটার পর্যালোচনা কে করছে? এই যে এটার অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গাটি কত বিস্তৃত, তার রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গাটি কত বিস্তৃত। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন এগ্রিমেন্ট করেছেন অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার আগে, এবং সেই যিনি এগ্রিমেন্ট করেছেন তাকে আবার এই সরকারে আপনি পররাষ্ট্রমন্ত্রী করেছেন। কাজেই আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড অ্যান্ড কমার্স শুধু চালাতে পারবো, নাকি তার রাজনৈতিক প্রভাবও আমাদের গায়ে এসে পড়বে? আমার মনে হয় জনগণের সাথে স্বচ্ছতার সাথে কথাগুলো বলতে হবে। এখন ক্রাইসিসে একটা দেশ নিজ থেকে তো যায়নি, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণেই আপনি গেছেন। কাজেই আপনার এক হাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখতে হবে, যাতে মজুদদার বা চোরাকারবারীরা জায়গা না পায়। আরেক অর্থে আপনি কিন্তু নাগরিকদের সুযোগ সুবিধা, জীবনযাপনকে প্রোটেকশন দিতে হবে, এটি সরকারের দায়িত্ব। বিগ চ্যালেঞ্জ নিশ্চিতভাবেই, যেটা আমি জিজ্ঞেস করলাম লাস্টে, বিগ চ্যালেঞ্জ আশরাফ কায়সার বলছে যে নিশ্চিতভাবেই। আপনি কি মনে করেন? আমিও তাই মনে করি। আচ্ছা, এটা ডিপেন্ড করবে লিডারশিপের ক্যাপাসিটির উপরে। ইতিহাসের বাঁকে বাঁকে কিন্তু নেতৃত্ব পরীক্ষিত হয়। যারা ক্রাইসিস ম্যানেজ করতে পারে তারা ইতিহাসে জায়গা করে নেয়, আর যারা পারে না তারা শুধু অফিস হোল্ড করে, কিছুটা এনজয় করে, সময় পার করে, কিন্তু ইতিহাসের পাতায় জায়গা থাকে না। তো আমি মনে করি জনাব তারেক রহমানের সামনে এরকম বড় বড় ঘটনা আসতেছে। একটা হলো সাংবিধানিক সংস্কার, কি করে তিনি ট্যাকেল দিবেন, কি করে মানুষকে একসাথে রাখবেন, চ্যাপ্টার হয়ে থাকবেন। একই সাথে আরেকটি ঘটনা, এটা আমি তো গত 2 দিনের পার্লামেন্ট দেখে আমি একটু হাসাহাসি করতেছি বসে বসে একা। কেন? আপনি তো ওই পার্লামেন্টের সদস্য হতে পারতেন। আমি গেলে আমার ধারণা আমি এগুলো কোপ করতে পারতাম না। তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করুন,
তাই তো। তো তারকা চিহ্নিত প্রশ্নে কি আছে, অমুক জায়গায় কালভার্ট হলো কিনা, এগুলো সংসদের আলোচনার বিষয় হওয়া উচিত। আমার তো মনে হয় না পৃথিবীর কোথাও এগুলো হয় করে। এটা তো ট্র্যাডিশনাল, এই ট্রেডিশনটা কোনো ভাঙতে চেঞ্জ না। হয় নাই তো। এইগুলো করতে রুলস অফ প্রসিজিয়ারটা আমি 3-4 দিন থেকে খুব পড়তেছি, পার্লামেন্টের রুলস অফ প্রসিজিয়ার। আমার কাছে মনে হয় খুবই অর্ডিনারি থিঙ্কিংয়ের রেজাল্ট হিসেবে রুলস অফ প্রসিজিয়ার বানানো হয়েছে। একটা সেট করা মেনু আছে, ওই সেট করা মেনুতে স্পিকারকেও সেট করা মেনুতে চলতে হয়। সেখানে কি আলোচনার বিষয়তে উঠে একজন পার্লামেন্ট মেম্বার দাঁড়িয়ে বলছেন, আমার বাড়ির পাশে অমুক জায়গা থেকে অমুক জায়গার রাস্তা এখনো ভঙ্গুর অবস্থায় আছে, মাননীয় মন্ত্রী আপনি উত্তর দেন। শুড ইট বি দ্য ফাংশন অফ দ্য পার্লামেন্ট? পার্লামেন্টের ফাংশন হওয়া উচিত ছিল হাউ টু ট্যাকেল দ্য ন্যাশনাল ক্রাইসিস এট দিস স্টেজ। আমি দেখেছি জরুরি গুরুত্বপূর্ণ প্রশ্নের ৬২ বিধিতে একজন একটা নোটিশ দিয়েছিলেন এই ব্যাপারে আলোচনা করার জন্য। স্পিকার সাহেব দেখলাম এটাকে রিজেক্ট করে দিয়েছেন। এটা তো হওয়া উচিত ছিল ফার্স্ট প্রায়োরিটি, যে হাউ টু। একটা মুলতবি প্রস্তাব অবশ্য একটা অ্যাকসেপ্ট করেছেন, আগামীকালকে এটা আলোচনা হবে। আরেকটা মুলতবি প্রস্তাব এখানে আসছিল, কিন্তু সাংঘাতিক ব্যাপার তো। কি করে এটাকে আমাদের রেমিটেন্সের উপর প্রভাব পড়বে, এই লাইনে যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে কথা বলতে হবে, দেশি বিদেশি লোক যারা এঙ্গেজ করতে হবে, আমাদের অরিজিনেটেড মানুষরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ডিপ্লোমেসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদেরকে এখানে কল করা দরকার, তাদের সঙ্গে কনসাল্ট করা দরকার। এটার নাম তো স্টেটসম্যানশিপ। যে পার্লামেন্টের কথা বলছেন বা এগুলো এই কাজ না, কিন্তু এটা কি অনভিজ্ঞতার ফসল না, মানে এটা ট্র্যাডিশনাল। এখন ধরেন একটা আপনি ট্র্যাডিশনালি চলছেন, ট্র্যাডিশন ব্রেক থ্রো করে কারা? যাদের সত্যিকার অর্থে ওই ধরনের লিডারশিপ থাকে। আর আরেকটা হলো তো সেট করা মেনু আছে, এটাই মানবেন। সবাই হাত তুলে দাঁড়ায় বলবে আমার বাড়ির পাশের কালভার্টের ডান দিকের রডটা ঠিক নাই, তো মাননীয় মন্ত্রী বলেন এই রডটা কবে লাগবে। তো দিস আর সামথিং দি ফাংশন অফ দি সামটাইমস আমি দেখি যে লোকাল গভর্নমেন্টের যে ফাংশন, এটাকে টেনে নিয়ে এসে উই মেড ইট এজ এ ন্যাশনাল গভর্নমেন্টের ফাংশন। এগুলো কিন্তু খুবই হাস্যকর ব্যাপার। তো আমি মনে করি এই বিষয়টা পার্লামেন্টের ভিতরে এত এক্সটেন্সিভ আলোচনা হওয়া প্রয়োজন হলে সামটাইমস আমি দেখেছি বিদেশের পার্লামেন্টগুলোতে পার্লামেন্টারি প্রসিজিয়ারের মধ্যে এক্সপার্টদেরকে নিয়েও ডিসকাশন হয়, বিভিন্ন কমিটিতে রাখা হয়, তাদের ওপিনিয়ন নেওয়া হয়। তখন আমরা বুঝতাম যে লিডারশিপ ইজ রিয়েলি এ স্টেটসম্যান, রাষ্ট্রনায়ক। তো এটা তো শুধুমাত্র একটা গভর্নমেন্টের হেড, তাহলে তো আপনি ইতিহাসের পাতায় জায়গা পাবেন না। আপনাকে ইতিহাসে পার্লামেন্টের ফ্লোরে নন এমপিরা কি বক্তব্য রাখতে পারেন? আমি বিদেশে দেখেছি রাষ্ট্র চাইলে পারেন স্পেশাল সার্কামস্টেন্সেস। একটা বিধান এখানে আছে যেটাকে বলা হয়, মানে আপনার শুধু বৃহস্পতিবারে যারা বেসরকারি লোকদের ফ্লোর থাকে। আমি আরেক জায়গায় দেখেছি, ইংল্যান্ডের পার্লামেন্টে দেখেছি, সার্টেন সংখ্যক অফ পিপল সিগনেট করে যদি কাউকে নমিনেট করে তাদের কথা পার্লামেন্টে বলতে পাঠান, তাহলে দে আর বিং গিভেন অ্যাক্সেস টু সি দ্য পার্লামেন্ট ইন এক্সট্রিমলি আর্জেন্ট সিচুয়েশন। তো আমি ভেবেছিলাম, আমি এখনও ভাবি যে এই পার্লামেন্টটাকে শুধুমাত্র ট্র্যাডিশনাল মেকানিজমে ব্যবহার করলে যিনি এখন সরকারের প্রধান আছেন তার নেতৃত্বটারও ইন্টারন্যাশনাল একটা পার্সপেক্টিভ হবে না। আমি ব্যক্তিগতভাবে কথা বলতে আমার বেশি ভালো লাগে, কারণ তিনি সরকারের প্রধান, তিনি ডিজাইন করবেন যে এই সমস্ত ক্রাইসিসগুলোকে মোটা দাগে কীভাবে অ্যাড্রেস করবেন। আমি যাদের কাছে আইন শিখেছি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর খন্দকার মাহবুব হোসেন, ওনারা পড়তেন আইন, প্রবলেম একটা আসলো, স্কোয়ারলি তো সলিউশন লেখা নেই এখানে, তখন আমাকে বলতেন রাখো আইনের বই, কিপ ইট এ সাইড। তা আমি তো অবাক হইতাম যে বই ছাড়া কোথা থেকে সলিউশন পাবেন স্যার? ওয়াজ এ লেস থিং, প্রিপেয়ার অ্যান এক্সেপশনাল অ্যাপ্লিকেশন। কিসে এক্সেপশনাল অ্যাপ্লিকেশন? খন্দকার মাহবুব হোসেন সাহেব একদিন আমাকে বললেন একটা দরখাস্ত লেখো, আমি একজন কন্ডেম সেলের আসামির সঙ্গে দেখা করার জন্য জেলে যেতে চাই। আচ্ছা, ইট নেভার হ্যাপেন ইন বাংলাদেশ, নর ইভেন ইন দি সাবকন্টিনেন্ট, যে একজন লয়ার বিফোর কন্ডাক্টিং হিজ কেস হি ওয়ান্টস টু মিট দ্য কন্ডেম সেল প্রিজনার, যিনি নাকি অ্যাওয়েটিং টু বি হ্যাংড। তো আমি বললাম স্যার এটা বুদ্ধি কোথা থেকে আসলো? চিন্তা করবা না, ইফ দ্যার ইজ এ ক্রাইসিস দ্যার ইজ এ সলিউশন।
এইগুলো দেখতে চাই আমরা রাষ্ট্রীয় মেকানিজমের মধ্যে থেকে। আর তা না হলে শুধুমাত্র বাদির দোয়ানা বিবাদী চাইলে না, অর্ডিনারি সংসদ গেলাম আসলাম আলোচনা করলাম, শেষ পর্যন্ত কিতাবি কথা পড়ে টরে আসলাম, এ দিয়ে তো রাষ্ট্রের বড় ধরনের পরিবর্তন সম্ভব। ধন্যবাদ। এটা তো খুব, এটা ঠিক বাস্তব। আমরা এই ধারাবাহিক এই অবস্থার মধ্যেই আছে, আসলে নতুন কিছুর দিকে যেটা যাবে, ব্রেক থ্রু তো আমরা দেখছি না আসলে। আলোচনাটা যে কারণে এই জায়গায় যাচ্ছে, আমাদের সবার প্রত্যাশা ছিল মৌলিক পরিবর্তন, এবং আমাদের সবার প্রত্যাশা ছিল যে গেম চেঞ্জিং ব্রেক থ্রু। এই যে পার্লামেন্টে আপনি জিজ্ঞেস করছিলেন যে এরকম করে কেন হয়, পার্লামেন্টের ধরনটাই এভাবে ট্র্যাডিশনালি তৈরি হয়েছে। এটি আইন প্রণেতাদের সভা হয়নি, এটি আপনার স্থানীয় সরকারের রাস্তাঘাট নির্মাণের সভা হয়েছে। ফলে কোনো পার্লামেন্ট মেম্বারকে কিন্তু কার্যপ্রণালী বিধি অথবা পার্লামেন্টের রিচুয়াল অথবা আগের যে ভালো গুড কেস এক্সাম্পল আছে সেটি পড়তে হয় না। তারপরে আবার আমরা ৭০ অনুচ্ছেদ দিয়ে তাকে এনশিওর করেছি যে তিনি তার দলের প্রতি অস্বাভাবিক রকমের অনুগত থাকবেন। এই যে আমরা যে অগাস্টে যে পরিবর্তনটি হয়েছে, মানুষ সবচেয়ে বেশি পরিবর্তন চেয়েছে রাজনীতির এবং সরকার ব্যবস্থাপনার। কারণ সেই দুটি পরিবর্তন আপনি আমাকে না দিয়ে আমরা কি হাসিনার পরিবর্তে আরও একটি সরকারের জন্য জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলাম? যে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবে, বিএনপি সরকার গঠন করবে, জামাতে ইসলামী যারা 13-14 সালে ঘূর্ণিঝড়ের মুখে পড়েছিল তারা শক্তিমত্তা অর্জন করে অনেক কিছু করবে। এই কি পরিবর্তন? আমার ধারণা আমরা যেটা বেইমানি করেছি সেটা হচ্ছে মানুষের সাথে রাজনৈতিক দলগুলো বেইমানি করছে। কেননা তারা তাদের জীবন দিল, কিন্তু তারা 1400 লোক জীবন দিল, 27,000 লোক পঙ্গু হলো, এবং আমি অনেককে চিনি তার সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করেছে। সে কি পেল বাংলাদেশ রাষ্ট্র থেকে? সে তো এমপিও হয় নাই, মন্ত্রীও হয় নাই, বিরোধী দলের নেতাও হয় নাই। তার মানে আমরা সবাই তাদেরকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে আমরা ওই চেয়ারে বসার চেষ্টা করলাম, ওই সংবিধানের দোহাই দেওয়ার চেষ্টা করছি যেই সংবিধান নিজেই গণতান্ত্রিক শাসনের উপযুক্ত সংবিধান না, জবাবদিহিতার উপযুক্ত সংবিধান না। আজকে আমরা যারা সংবিধানকে মনে করছি যে একটা দারুণ ঘটনা, এটির আলোকে দেশ চালাতে হবে, এই সংবিধানের ব্যাপক পরিবর্তন হওয়া দরকার। আপনি যদি জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন দেখতে চান, পার্লামেন্টে আপনাকে এমন সব বিতর্ক উত্থাপন করতে হবে। আপনি খেয়াল করেন 40 দিনের সরকার, ইরান যুদ্ধ চলছে 30 দিন, পার্লামেন্টে 1 দিনের জন্য 1 মিনিটের জন্য আলোচনা হয়নি। তার মানে আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা যে বেহুদা জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। এটা তো বিরোধী দলও তো সেই দাবিটা না, বিরোধী দলের একটা রাজনীতি আছে। বিরোধী দল পারলে সংস্কারের বিষয়টিকে 5 বছর টেনে নিয়ে যাবে এবং রাজপথে আন্দোলন করবে এবং প্রমাণ করবে যে বিএনপি সংস্কার চায় না। আগেই বলেছিলাম বিএনপি মনে সংস্কার চায় না, মুখে লজ্জা করে একটু সংস্কার। তো বিএনপি কেন সেই ফাঁদে পা দিচ্ছে? বিএনপি দেখুন, ইউনূস গভর্নমেন্ট থাকার সময় আমরা বলেছি যে বিএনপি সংস্কার না চাইলে 31 দফা কে দিয়েছিল? বিএনপি সংস্কার না চাইলে 7 মাস ব্যাপী আলোচনায় তো তার প্রতিনিধি দল ছিল, তারা তো নোট অফ ডিসেন্টও দিয়েছে। তার মানে তারা সিরিয়াস ছিল যে যেগুলো নোট অফ ডিসেন্ট দেয়নি বাকিগুলোতে আমরা একমত। বিএনপি তার ম্যানিফেস্টোতে তো এই কথাগুলো বলেছে। কাজেই আপনি বিএনপি সংস্কার চায় না, আই এম দ্য লাস্ট পারসন টু বিলিভ। কিন্তু বিএনপি কোনো একটি ছকে পড়েছে, তাকে কেউ একটি বুদ্ধি দিয়েছে যে এভাবে থাকলে আবার নির্বাচিত হওয়া যাবে, দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থাকা যাবে। এই স্বপ্ন কিন্তু খুব দ্রুত দুঃস্বপ্নে পরিণত হয় বাংলাদেশে। অনেক ধন্যবাদ। আর 1 মিনিট আছে, শেষ করব। এইটাই মানে এই পরিবর্তনটা কি তাইলে আমরা ওই যেটা যে হতাশার কথা বললো, হতাশায় ডুবে যাবে না? এখন খুবই অল্প সময় পার হয়েছে, আমাদেরকে হয়তো আরো অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের এক্সপেকটেশন হবে যে ট্র্যাডিশনটাকে ব্রেক করবেন, ইনোভেশন আসবে, ক্রিয়েটিভিটি আসবে, পার্লামেন্টের ভিতরেও আসবে, পার্লামেন্টের বাইরেও আসবে। এটার জন্য প্রাইমারিলি রেসপন্সিবল হবেন প্রাইম লিডারশিপে যারা আছেন তারা যদি এই কাণ্ড ঘটাতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটা ফার্ম হবে। এটা না করতে পারলে দ্রুতই হতাশা হবে। দ্যাট ইজ হোয়াট ইজ মাই এক্সপেকটেশন। হতাশা না হোক, আমরা সবাই চাই যে একটা কিছু হোক, ভালো কিছু হোক, তাই তো? আশরাফ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে শিশির মনির, আপনাকে আবারও ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা দীর্ঘ সময় ধরে দুজনের বক্তব্য শুনলাম, আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন।